হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের এই যে লাইভ ক্লাসের মিশনটা চলছে, বিশেষত বাংলার, আমার কাছে মনে হয় বাংলার এই মিশনটা তোমাদের সবাইকে অনেক বেশি সাহায্য করছে এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য তোমাদেরকে একেবারে ফুলি প্রিপেয়ার করে ফেলছে। আমার নাম নিশ্চয়ই তোমরা জানো, আমার নাম হচ্ছে ফারহান সাকিব। আমি 10 মিনিট স্কুলে অনেক কাজ করি, তার পাশাপাশি সময় মতো বাংলা পড়াই। বিশেষত যখন একটা ব্যাচের বোর্ড পরীক্ষাটা সামনে এগিয়ে আসে, তখনই আসলে সেই ব্যাচের আমার কথা মনে পড়ে, কারণ আমি তোমাদের অনেকেরই আসলে ত্রাণকর্তা হিসেবে শেষ মুহূর্তে আবির্ভূত হই। সো আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটু কঠিন, যেটা সাধারণত আমরা বুঝি না, অন্য কিছু কেউ না বুঝিয়ে দিলে, সেই রকম একটা টপিক যেটা নাম হচ্ছে প্রত্যয়, বা এই পরিচ্ছেদটার নাম হচ্ছে প্রত্যয় দিয়ে সমাস গঠন। এই পরিচ্ছেদটা আজকে আমরা ক্লিয়ার করে ফেলবো। সো আগেই আমরা এই পরিচ্ছেদটার উপরে SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS, এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটাতে কিন্তু বেসিক বিল্ডিং যে ক্লাসটা, অর্থাৎ প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কিভাবে কাজ করে, কৃত প্রত্যয় কোনগুলো, তদ্ধিত প্রত্যয় কোনগুলো, তারপর হচ্ছে ক্রিয়া কোনগুলো, তদ্ধিতান্ত শব্দ কোনগুলো, কিভাবে আলাদা করব, কোন শব্দের অর্থ কি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে বিগত বছরগুলোতে এসএসসিতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, বিশেষত প্রত্যয় দিয়ে শব্দ গঠন, এই চ্যাপ্টারটা থেকে বা এই পরিচ্ছেদটা থেকে আজকে আমরা সেই এমসিকিউ গুলো সলভ করব, যাতে করে আমরা বুঝতে পারি যদি আমরা এসএসসি পরীক্ষা দেই এবং আমাদের প্রিপারেশন এখনকার মতোই থাকে, তাহলে আমরা এসএসসিতে কেমন রেজাল্ট করব। তার পাশাপাশি আজকের ক্লাস থেকে শিখে নেওয়ার সুযোগও থাকছে কিছু নিনজা টেকনিক দিয়ে। আমি তোমাদেরকে হয়তোবা প্রত্যয় আর একটু সহজ করে কিভাবে মনে রাখা যায় সেটা শেখাবো, তবে সেটা ক্লাসের পরবর্তী অংশে। ক্লাসের শুরুতে আজকে আমরা আলোচনা করব বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে যেই প্রত্যয় দিয়ে শব্দ গঠন টপিক থেকে এমসিকিউ গুলো এসেছে সেগুলো নিয়ে। ক্লাসের শুরুতে একটু সবাইকে বলে নেই, ক্লাসটা একটু সবাই যাতে আমাদের বন্ধুরা জয়েন করতে পারে, এই জন্য লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো। শেয়ার করলে শুধু যে তোমার বন্ধুর জন্যই লাভ হবে তা কিন্তু না, পরবর্তীতে তুমিও তোমার পার্সোনাল প্রোফাইল থেকে এই লাইভ ক্লাসটা খুব সহজে খুঁজে বের করতে পারবা। কারণ 10 মিনিট স্কুলের ফেসবুক পেজ বলো বা 10 মিনিট স্কুলের যে গ্রুপ বলো, সেখানে প্রতিনিয়ত এত এত লাইভ ক্লাস হয়, এত কন্টেন্ট আসা যাওয়া করে, যে নিজেদের লাইভ ক্লাসগুলোতে খুঁজে পাওয়াটা খুবই কষ্টসাধ্য। এই জন্য আমরা যেটা করব, যে কোনো লাইভ ক্লাস তোমার কাছে যদি মনে হয় এই লাইভ ক্লাসটা তোমার আরো একবার ভবিষ্যতে দেখা প্রয়োজন, তাহলে যেটা করব, শুরুতেই লাইভ ক্লাসটা নিজের পার্সোনাল প্রোফাইলে পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করে ফেলবো। পাশাপাশি আরেকটা স্পেশাল অফার রয়েছে। আমার লাস্ট দুইটা ক্লাস, সমাস এবং হচ্ছে গিয়ে ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এই দুইটা ক্লাস যারা করেছো তাদেরকে কিন্তু অলরেডি আমি ক্লাসের স্লাইডটা দিয়ে দিয়েছি। যারা ক্লাসটা শেয়ার করেছে, লাইভ ক্লাসটা লাইভ চলাকালীন যারা শেয়ার করেছে, তাদেরকে কিন্তু আমি ইনবক্সে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিয়েছি। সো আজকেও সেই অফারটা থাকছে, যারা যারা এই লাইভটা শেয়ার করবা তাদেরকে আমি ক্লাসের পরেই আজকে ক্লাসের যে স্লাইডটা সেটা ইনবক্সে পাঠিয়ে দিব। ওকে, ঈশাদ জাহান আমাদের রেগুলার স্টুডেন্ট জয়েন করে ফেলেছে, ভেরি গুড। রাজশাহী থেকে একজন বলেছে যে আমি নাকি, আচ্ছা, জারিফ বলেছে যে ও রাজশাহী থেকে, আমি নাকি ওকে অপমান করেছি। কেন, তোমার সাথে কি আমার জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ বা বিবাদ আছে? তুমি কি আমার সৎ ভাই? তোমার সাথে আমার কিসের শত্রুতা, কিসের গ্যাঞ্জাম বলো তো? আমি কাউকে, কোনো স্টুডেন্টকে কখনো অপমান করি না। তুমি নিশ্চয়ই দুষ্টুমি করেছো, হালকা হয়তো বা কানমলা দিয়েছি বড়জোর। ওকে, ঠিক আছে, আজকে আর বকা দিব না জারিফ। মাকসুদা ইসলাম শেয়ার ডান, ভেরি গুড। ওকে, ইয়াসমিন শেয়ার করে ফেলেছে, ফ্যান্টাস্টিক। আমাদের সাথে আবিদ হোসেন ক্লাসে জয়েন করেছে, আমাদের রেগুলার স্টুডেন্ট ইশরাত আমাদের সাথে জয়েন করেছে। বিজয় জিজ্ঞেস করেছে হাউ আর ইউ, আই এম ডুইং ফ্যান্টাস্টিক, হাউ আর ইউ। ওকে, তারপর যারা যারা সালাম দিচ্ছে সবাইকে একবারে ওয়ালাইকুম আসসালাম বলে দিচ্ছি। আর যারা জিজ্ঞেস করছো যে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সো আজকের ক্লাসে আমরা মূলত কি সলভ করব, প্রত্যয় নিয়ে যে প্রশ্নগুলো বোর্ডে আসে সেগুলোই মূলত সলভ করবো। বাট আমাদের ক্লাসের স্লাইডে কিন্তু সবই আছে। আমাদের ক্লাসের স্লাইডে কিন্তু প্রত্যয় দিয়ে শব্দ গঠন, বেসিক বিল্ডিং থেকে শুরু করে একেবারে বোর্ড কোশ্চেন সব তুমি পেয়ে যাবা। সো ক্লাসের স্লাইডটা তুমি যদি পাও এই ক্লাসটা শেয়ার করার মাধ্যমে, তাহলে আমার কাছে মনে হয় তোমার প্রিপারেশন কিন্তু 70% ওখানেই ডান হয়ে যাবে। বাকিটুকু তোমার প্র্যাকটিসের উপর, তুমি কতটুকু পড়ছো, কতটুকু সময় দিচ্ছ তার উপর। ওকে, সো 10টা 35 বেজে গেছে, আর কথা বাড়াবো না, চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। আমি একটু আমার স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা দেখতে পাচ্ছি আজকের টপিক হচ্ছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন। আজকের ক্লাস থেকে আমরা প্রত্যয় দিয়ে শব্দ গঠন এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে কয়েকটা গ্লিমস আমি একটু দেখাই। আজকে যদিও এগুলো পড়ানোর প্ল্যান নাই, কারণ আজকে আমরা এমসিকিউ সলভ করবো মূলত, কিন্তু এই স্লাইডটা যদি পাও, দেখো এই স্লাইডে কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে।
ফর এক্সাম্পল, প্রত্যয় দিয়ে শব্দ গঠন প্রথমেই ডেফিনেশনটা দেওয়া আছে, যেটা আমাদের বোর্ড বইয়েও দেওয়া আছে, যে শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাই এগুলোকে প্রত্যয় বলে। দেখো, শব্দ ও ধাতুটা তোমাদের সুবিধার জন্য আমি গ্রিন মার্ক করেছি, গ্রিন কালার করেছি। তার মানে এখানে দেখো, পরে যে উদাহরণগুলো রয়েছে, বাঘ, দিন, দুল, ক্রি, সবগুলো গ্রিন মার্ক করা। তার মানে শব্দ ও ধাতু বলতে যে অংশটাকে বোঝাচ্ছে সেগুলো হচ্ছে গ্রিন মার্ক করা। এখানেও গ্রিন মার্ক করা, এইখানেও গ্রিন মার্ক করা, খুব সহজে আমরা বুঝে ফেললাম। তারপর বলেছে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হচ্ছে। তো আমি দেখো এখানে তোমাদের জন্য ইয়েলো মার্ক করেছি, অর্থহীনটাও ইয়েলো মার্ক করেছি, অর্থহীন শব্দাংশ এগুলো ইয়েলো মার্ক করেছি। ইক, অনা, তব্য, এগুলো নিজস্ব কোনো অর্থ নাই। এরপরে শব্দ বা ধাতুর সাথে অর্থহীন একটা শব্দাংশ যুক্ত হলো, যুক্ত হয়ে সে কি করলো, নতুন একটা শব্দ তৈরি করলো। নতুন একটা শব্দকে আমি তোমাদের সুবিধার্থে কি করেছি, তোমাদের সুবিধার্থে পিঙ্ক কালার করেছি। আর এইখানে দেখো পরবর্তীতে উদাহরণেও বাঘা, দৈনিক, দোলনা, কর্তব্য সবগুলো তোমাদের সুবিধার জন্য পিঙ্ক কালার করে দিয়েছে, যাতে তুমি বই পড়ে যদি কিছু নাও বুঝো, জাস্ট সিম্পলি আমার ক্লাসের স্লাইডটা যদি তুমি ফলো করো, তাহলে কিন্তু তুমি বুঝে ফেলবা যে এখানে শব্দ বা ধাতু বলা হচ্ছে কোনটাকে, অর্থহীন শব্দাংশ বলা হচ্ছে কোনটাকে, নতুন শব্দ বলা হচ্ছে কোনটাকে। সো ক্লাসের স্লাইডটা যদি কালেক্ট করে নাও, তাহলে কিন্তু তুমি সবকিছু ক্লিয়ার করে ফেলতে পারবা। ক্লাসের স্লাইড কালেক্ট করার জন্য যেটা করতে হবে, এই লাইফটা শেয়ার করতে হবে। এরপরে দেখো এখানে তদ্ধিতান্ত শব্দ কিভাবে আমরা আইডেন্টিফাই করেছি, শব্দ এরপরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। ওকে। আর এই এই যে পিঙ্ক কালার যেগুলো, সেগুলো হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তার মানে বাঘ, গ্রিন গ্রিন, তার মানে এটা হচ্ছে একটা শব্দ। আ, ইয়েলো ইয়েলো ইয়েলো, তার মানে এটা হচ্ছে একটা প্রত্যয়। আর এটা হচ্ছে পিঙ্ক, তদ্ধিতান্ত শব্দ। বাঘা দৈনিক হচ্ছে আমাদের তদ্ধিতান্ত শব্দ। একই রকম ভাবে ভাবে কৃদন্ত শব্দটাও কিন্তু একইভাবে ক্লাসিফাই করা আছে। ধাতুটা আমি গ্রিন করে রেখেছি, তার মানে দুল আর ক্রি, এই দুটো হচ্ছে ধাতু। একটা প্রত্যয় যুক্ত হবে, সেই প্রত্যয়টাকে কৃত প্রত্যয় বলে। তো দুইটাই ইয়েলো রেখেছি, প্রত্যয় আর কৃত প্রত্যয় একই কথা এখানে। অনা আর তব্য দুইটাই হচ্ছে কৃত প্রত্যয়। আর এরপরে কৃদন্ত শব্দ দেখো, পিং পিং, কৃদন্ত শব্দ। আমরা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? আরো বিস্তারিত হয়তোবা তোমাদেরকে বোঝানোর সুযোগ হবে যদি তোমরা আমাদের SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি যে কোর্স রয়েছে সেখানে ভর্তি হয়ে যাও। আর আমরা চলো এইবার চলে যাই, আর কথা না বাড়িয়ে, আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভে। বোর্ড কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে, তোমরা আমি যখন প্রশ্নটা দেখাবো স্ক্রিনে, তোমরা হচ্ছে এটার উত্তরটা দিবা। তোমরা যদি কোনো কিছু না বুঝো, তাহলে আমি এরপরে এটার ব্যাখ্যা দিব। প্রথম প্রশ্ন, ভাব অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে কোন শব্দে? এটা এসেছে ঢাকা বোর্ডে 2025 সালে, রাজশাহী বোর্ডে 2024 সালে এবং ময়মনসিংহ বোর্ডে 2023 সালে। জমিদারি, বাহাদুরি, ডাক্তারি নাকি জ্যাঠামি ভাব অর্থে, মানে একটু ভাব নেওয়া কোনটা বোঝায়, বুঝো? আচ্ছা রাকিব, তোমাকে আমি রাকিবকে আমি ক্লাসের স্লাইডটা পাঠাতে পারিনি, কারণ রাকিবের ইনবক্স লক করা, তোমাকে মেসেজ পাঠানো যায় না। এই জন্য তুমি আমাকে নক দিও রাকিব, কাজে আমি তোমাকে দিয়ে দিব, যেহেতু তুমি আগের ক্লাসগুলো শেয়ার করেছো। সো এইটা বলো এখন। 1 নম্বর MCQ, ভাব অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে কোন শব্দে? তার মানে এখানে ভাবচক্কর, ভাও নেওয়া, এটা বুঝিয়েছে কোন শব্দটা দিয়ে? এই শব্দটা, এই এমসিকিউটা পারার জন্য আসলে যে প্রত্যয় পড়তে হবে বা পারতে হবে তাও না। বাংলার বেসিক আইডিয়া যদি তোমার থাকে, বাংলা নিয়ে তোমার যদি একটা ভালো ধারণা থাকে যে বাংলা ভাষা নিয়ে, তাহলে তুমি এটা পারবা। এখন এটার উত্তর দাও দেখি। এখন ঝটপট এটার উত্তর দাও দেখি। আচ্ছা, অনেকে বলছে, পলি চৌধুরী বলছে শেয়ার ডান, ভেরি গুড। তারপর হচ্ছে আশফিয়া জান্নাত বলছে বি, জারিফ বলছে এ। এইভাবে উত্তর বললে হবে না, একের এ, একের বি, একের সি এভাবে বলতে হবে। কারণ আমরা সামনে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব, তখন কিন্তু হারিয়ে যাবে, তুমি কোনটার উত্তর দিচ্ছ তখন বোঝা যাবে না। ওকে, সো এটার কারেক্ট অ্যান্সার কি? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বাহাদুরি। মানে কি বাহাদুরি, মানে কি, মানে হচ্ছে বাহাদুর শব্দটার মানে কি? বাহাদুর মানে হচ্ছে বীর। বীর বুঝো, বীর, সাহসী, বীর, এটা হচ্ছে বাহাদুরি। এখন বাহাদুর শব্দের মানে হচ্ছে যে অনেক সাহসী বা বীর। বাহাদুরি মানে কি? বাহাদুরি মানে হচ্ছে এই যে কেউ একজন বীর, তার এই বীরত্বের ভাবটা নেওয়া। সে যে বীর, সে যে বিশাল কাবিল, এটা বোঝানো, এটাই হচ্ছে বাহাদুরি। এই কারণে ভাব অর্থে কোনটা প্রতিযুক্ত হয়েছে এখানে? বাহাদুরি। যারা যারা একের বি উত্তর দিয়েছো, তাদের উত্তরটা কারেক্ট হয়েছে। কাদের কাদের উত্তর কারেক্ট হয়েছে তারা নিজেরাই কমেন্টে বলো যে তোমাদের উত্তর কারেক্ট হয়েছে। আরেকটা কথা, যারা নিজেরা জয়েন করেছো কিন্তু যাদের বন্ধুরা এখনো ক্লাসে জয়েন করেনি, তারা একটু কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ফেলো, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটা এনজয় করতে পারে এবং বন্ধুর সাথে সাথে তুমিও যাতে A+ পাও। একের উত্তর হবে একের বি, বাহাদুরি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, এটা এসেছে রাজশাহী বোর্ডে 2025 সালে এবং চট্টগ্রাম বোর্ডে 2024 সালে। জাত অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দ? আমি একটু তোমাদের উত্তরে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। জাত, এটা দিয়ে বোঝানো হয় উৎপন্ন হওয়া, কোনো কিছু তৈরি হওয়া, প্রডিউসড হওয়া। বুঝেছো?
জাত বলতে জাতি আছে না, জাতি, জাতি এসেছে এই জাত থেকে। জাতি মানে কি? একই জায়গা থেকে জাত হয়েছে, যেটা মানে একই রুট থেকে যেটা উৎপত্তি হয়েছে। তার মানে জাত বলতে জন্ম এরকম বোঝায়, যা থেকে কোনো কিছু জন্ম হয়েছে। এখন আমি যদি প্রশ্নটাতে আসি, যেটা রাজশাহী বোর্ডে 2025 সালে আর চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছে, জাত অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দ? কানাই, গেঁয়ো, ঢাকাই নাকি মেটে? কোনটা হবে এটা? অনেক ধন্যবাদ অননা আক্তার শেয়ার করে ফেলার জন্য। তৌহিদা বলেছে শেয়ার ডান, ভেরি গুড। যারা লাইভটা শেয়ার করছো পাবলিক প্রাইভেসিতে, তাদেরকে আমি এই ক্লাসে শেষ হওয়ার পরে দেখবো যে আমার লাইভটা কারা কারা শেয়ার দিয়েছে, তাদেরকে আমি এই ক্লাসের স্লাইডটা আবার পাঠিয়ে দিব। এই ক্লাসের স্লাইডটা যদি তুমি ভালো মতো পড়ো, তাহলে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে যাবে। ওকে, এখন দুইয়ের উত্তর, জাত অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দ? আচ্ছা, মনে করো আমরা যখন বলি যে ও হচ্ছে বরিশাল্লা, ও হচ্ছে নোয়াখাইল্লা, তার মানে কি ওর জন্ম বা উৎপত্তিটা হয়েছে বরিশালে, ওর জন্ম বা উৎপত্তিটা হয়েছে নোয়াখালীতে। আমরা যখন বলি যে এটা পুরান ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি, তার মানে কি এটা হচ্ছে ঢাকাইয়া, ঢাকায় থেকে, পুরান ঢাকা থেকে উৎপন্ন হয়েছে, এই জিনিসটা তৈরি হয়েছে পুরান ঢাকায়, এমনটা বোঝায়। তার মানে আমি যদি বলি ঢাকাই, ঢাকাই বলতে কি বোঝায়? ঢাকাই বলতে বোঝায় যে কোনো একটা জিনিস ঢাকায় উৎপাদন হয়েছে বা ঢাকায় এটার উৎপত্তি হয়েছে। তাহলে জাত অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দ? এটার উত্তর হচ্ছে সি, ঢাকাই। তার মানে রাজশাহী বোর্ডে 2025 আর চট্টগ্রাম বোর্ডে 2024 সালে আসা এই প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। জাত অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দ? ঢাকাই। ক্লিয়ার আমরা? বুঝতে পেরেছি? দুয়ের সি যারা যারা বলেছো তাদের উত্তর, সবার উত্তর সঠিক হয়েছে। আর আমরা সবাই কিন্তু উত্তরটা দিব, উত্তর যদি না পারি তারপরে উত্তর লিখবো। কারণ হয় কি, অনেক সময় আমরা কনফিউজ থাকি, আচ্ছা উত্তর কি এ হবে নাকি সি হবে। তো আমরা করি কি, সেফ সাইডে থাকার জন্য উত্তরটা লিখি না কমেন্টে। আমরা ভাবি বন্ধুরা যদি দেখে ফেলে হাসাহাসি করে, হাসলে হাসুক, তারপরেও তোমার যদি ভুলটা ধরা পড়ে, তোমার এসএসসি পরীক্ষায় ভুল হবে না, এটা কিন্তু অনেক বড় একটা পাওনা। তো তুমি যাই তোমার মনে আসুক, তুমি যদি শিওর নাও থাকো, তুমি যদি একেবারে নাও পারো, তারপরে তুমি উত্তরটা দাও। ভুল করো, ভুল করলে তুমি শিখবা, ভুল থেকে হবে দারুণ কিছু। 3 নম্বর প্রশ্নে যাই। নৈপুণ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোন শব্দে? সিলেট বোর্ডে 2025 সালে এসেছে, 24 সালেও এসেছে, দিনাজপুর বোর্ডে 2025 সালে এসেছে, এবং মাদ্রাসা বোর্ডেও 2023 সালে এটা এসেছে। অপশন এ নে, অপশন বি টেকো, অপশন সি চোরা নাকি অপশন ডি বাহাদুরি। নৈপুণ্য মানে হচ্ছে স্কিল, দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে কোনটা? দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দটা বলো দেখি। 3 নম্বরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3, নৈপুণ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোন শব্দে? আমার মনে হয় এটা নে হবে, তোমরা বলো তো কোনটা হবে। কি হবে বলো? 3 নম্বর প্রশ্ন, নৈপুণ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোন শব্দে? অল ক্লিয়ার, মালিহানজন বলছে ভেরি গুড। সুমা ইসলাম বলছে শেয়ার ডান, কিন্তু শেয়ার বানটা ভুল লিখেছো কেন বাবা? সাদিকুল ইসলাম সিয়াম বলছে আমি দেব কেন, আমার নাম বলেন না। এই যে তোমার নাম বললাম মাত্র। অল রাইট, 3-এর উত্তর কি হবে? 3-এর উত্তর হবে হচ্ছে নে। যারা যারা 3-এর উত্তর নে বলেছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন, ভেরি গুড। 3-এর উত্তর হবে হচ্ছে নে। এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষা এসেছে, তোমাদের পরীক্ষায় আসার এটার সম্ভাবনা আছে। নৈপুণ্য মানে হচ্ছে স্কিল বা দক্ষতা। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটা কৃদন্ত শব্দের উদাহরণ? যশোর বোর্ডে 2025 সালে আসার প্রশ্ন। দৈনিক, দাপট, দোলনা নাকি দীঘল, নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? দৈনিক, দাপট, দোলনা নাকি দীঘল? যশোর বোর্ডে 2025 সালের প্রশ্ন, দৈনিক, দাপট, দোলনা নাকি দীঘল, নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? আচ্ছা, কৃদন্ত শব্দ কোনটাকে বলে? আমরা যদি একটু আমাদের বেসিকের আলোচনাটায় চলে যাই, দেখে আসি তো কৃদন্ত শব্দ কোনটাকে বলে দেখি। এই যে দেখো, কৃদন্ত শব্দ কোনটাকে বলে? ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে, আর কৃত প্রত্যয়দের সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে। আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস যদি এখানে বুঝি, ধাতু আসলে কাকে বলে? একটা ক্রিয়াপদের যে মূল অংশটা, সবচেয়ে ছোট্ট যে অংশটা, ক্রিয়াকে ভাঙলে সবচেয়ে ছোট্ট যে অংশটা পাওয়া যায়, মূল যে অংশটা পাওয়া যায়, সেটাকেই বলা হচ্ছে ধাতু। বুঝতে পেরেছি? সেটাকে বলা হচ্ছে ধাতু। তার মানে কর, খা, যা, এগুলো হচ্ছে ধাতু। খুব সহজে আমি এবার তোমাদের একটা নিনজা টেকনিক শিখাই। আমরা কি রেডি? নিনজা টেকনিকের জন্য রেডি হলে এবার কমেন্টে রেডি লিখো। নিনজা টেকনিকের জন্য যদি রেডি হও, কমেন্টে রেডি লিখো। আমি তোমাদেরকে এবার ধাতু নির্ণয় করা শেখাবো, খুবই সহজ।
যে কোনো একটা ক্রিয়াপদ এর ধাতু আমরা খুব সহজে বের করতে পারি। মনে করো একটা ক্রিয়াপদ বলো তো তোমরা। খাওয়া, যাওয়া, নাচা, গাওয়া। ঠিক আছে, খাওয়া, গাওয়া, নাচা, এগুলাকে আমরা ক্রিয়াপদ হিসেবে ধরে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে ধাতু, অর্থাৎ এটার ক্রিয়ামূলটা কোনটা, সবচেয়ে ছোট্ট অংশটা কোনটা, মূল অংশ কোনটা, এটা বের করতে হবে। আমরা যেটা করব, এই ক্রিয়াপদগুলোকে তুই তোকারি করব। কি করব? তুই তোকারি করব। তার মানে খাওয়া, এটাকে তুই তোকারি করলে কি হয়? তুই খা। এটাই কিন্তু খাওয়ার ধাতু বা ক্রিয়ামূল। খাওয়ার ক্রিয়ামূল বা মূল অংশটা হচ্ছে খা। তুই, এর আগে এরপরে কি বলেছে? যাওয়া। তুই যা। তাহলে যাটা হচ্ছে এটার মূল অংশ, এটাই ধাতু। গাওয়া, তুই গা। তুই গান গা ইচ্ছা মতো, বাতাসকে খুশি করে বাঁচ, আমরা শুনেছি না এই গানটা? তাহলে গাওয়া, এই ক্রিয়াটার মূল অংশ বা ধাতু কোনটাকে বলছি? গা। নাচা, এটা মূল অংশ কোনটা? তুই নাচ। তাহলে নাচটা হচ্ছে ধাতু, বুঝতে পারলাম? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলি যে ভাইয়া আমরা কি বুঝতে পেরেছি যে একটা ক্রিয়াপদ থেকে কিভাবে আমরা ধাতুটা বের করব। একটা ক্রিয়াপদ থেকে কিভাবে আমরা ধাতুটা বের করবো বুঝতে পেরেছি। ক্রিয়াপদটাকে সিম্পলি অপমান করতে হবে, তুই তোকারি করতে হবে, তাহলেই ক্রিয়াপদটা বলে দিবে যে বাবা আর অপমান করিস না, এই নে তোর ধাতু। ওকে, চলো এইবার তাহলে আমাদের প্রশ্নটা আবার সলভ করতে চলে যাই। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? মানে ধাতুর সাথে একটা প্রত্যয় যুক্ত হবে, ওই প্রত্যয়টা যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হবে, এবং সেটাকে আমরা হচ্ছে কৃদন্ত শব্দ বলবো। দৈনিক, দাপট, দোলনা নাকি দীঘল, কোনটা হবে? 4 নাম্বার, প্রশ্ন নাম্বার 4। আমার কাছে মনে হয় যে এটার উত্তর হবে হচ্ছে দোলনা। কেন এটার উত্তর দোলনা হবে? কারণ দোলনার মধ্যে যে দুল আছে, দুল, এটা কিন্তু একটা ক্রিয়ার মূল অংশ বা ধাতু। কিভাবে হলো এটা ভাইয়া? মনে করো দোলা, এই যে কোনো কিছু একটা দুলছে, সরল পেন্ডুলামের মতো কোনো কিছু একটা মনে করো এভাবে দুলছে, তাহলে দোলাটা একটা ক্রিয়া। এখন আমি তোমাকে বললাম যে তুই দোলনায় দুল। ঠিক আছে, তুই দোলনায় দুল। তাহলে দেখো, দোলা, এটাকে তুই তোকারি করে আমি একটা ক্রিয়ার মূল অংশ পেলাম, সেটা হচ্ছে দুল। তুই দোলনায় দুল মানে দোলনায় সুইং কর। বুঝতে পেরেছো? তাহলে দুল, এটাই হচ্ছে ধাতু, কারণ এটা ক্রিয়ার মূল অংশ। দুলের সাথে যখন অনা যুক্ত হয়েছে, তখন এটা তৈরি করেছে দোলনা। তাহলে ক্রিয়ার মূল অংশ, ক্রিয়াটা ছিল দোলা, দোলা থেকে আমরা ক্রিয়ার মূল অংশ ধাতু নির্ণয় করেছি, সেটা হচ্ছে দুল। তার সাথে যুক্ত হয়েছে একটা অর্থহীন শব্দাংশ, যেটাকে আমরা বলছি যে কৃদন্ত প্রত্যয়। দুল যোগ অনা, দোলনা। ক্লিয়ার? 4-এর সি। 4-এর সি কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু আমরা সবাই কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি যে দোলনা কিভাবে একটা কৃদন্ত শব্দের উদাহরণ হলো। আমরা কি এটা বুঝতে পেরেছি? প্রথমত আমরা কি এটা বুঝতে পেরেছি যে ক্রিয়া থেকে কিভাবে ধাতু নির্ণয় করতে হয়, তারপরে ধাতুর সাথে একটা অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে সেটাকে কিভাবে একটা কৃদন্ত শব্দ বানিয়ে ফেলে। দোলনার এক্সাম্পলটা কি আমাদের কাছে ক্লিয়ার? ক্লাসটা কি ভালো লাগছে? ক্লাসটা কি বুঝতে পারছো? প্রত্যয় নিয়ে তোমাদের যে ভয়, আত্মবিশ্বাসহীনতা, এটা কি একটু কাটছে? প্রত্যয় নিয়ে কি একটু কনফিডেন্ট হচ্ছে আস্তে আস্তে? কমেন্টে একটু লিখে জানিও যে এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে। যদি একটু ধীরে পড়াতে হয় তাহলে আমি একটু ধীরে পড়াবো, যদি আর একটু স্পিডে পড়াতে হয় তাহলে আমি একটু স্পিডেও পড়াবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইবার চলো আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? কুমিল্লা বোর্ডে 2025 সালে এসেছে, বরিশাল বোর্ডে 25 সালে এসেছে, তারপরে ঢাকা বোর্ডে 2022 আর 15 সালে এসেছে, যশোর বোর্ডে 22 সালে এসেছে, বরিশাল বোর্ডে 20 সালে এসেছে। বিশাল গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? ক্রিয়া শব্দ, তদ্ধিত শব্দ, কৃদন্ত শব্দ নাকি তদ্ধিতান্ত শব্দ? প্রথম কথা হচ্ছে, কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে আসলে তদ্ধিত বা তদ্ধিতান্ত কোনোটাই বলবো না, বলবো হচ্ছে হয় বলবো ক্রিয়া শব্দ অথবা বলবো কৃদন্ত শব্দ। কোনটা হবে তোমরা নিজের উত্তর দাও। এইবার তোমরা নিজেরা উত্তর দাও। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? আচ্ছা, তোমাদের ফয়সাল ভাই কট খেয়েছে না ভুল উত্তর দিয়ে? তারপর ভুল করেছে, তারপর আমার উত্তর দেখে দেখে আহ সঠিক উত্তর দিয়েছে। আমার মনে হয় তোমাদের ফয়সাল ভাই আরো আমাদের যে SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স আছে, সেখানে ভর্তি হয়ে যাওয়া উচিত চট জলদি। না হলে কিন্তু পরীক্ষায় A+ পাওয়া কষ্ট হয়ে যাবে। দেখা দেখি সুযোগ তো পরীক্ষায় পাওয়া যাবে না। 5-এর উত্তর কি হবে? 5-এর উত্তর বলো। ইয়াস, রাইসা বলেছে ভাইয়া ভালো লাগছে, ভেরি গুড। ওকে, সো 5-এর উত্তর কি হবে? 5-এর উত্তর হচ্ছে কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ, এটা ক্রিয়া হবে না, কিন্তু মনে রাখো এটা কৃদন্ত শব্দ। যেমন, যেমন এই যে দেখো,
দোলনা, দোলনা কিন্তু একটা ধাতুর সাথে অর্থহীন শব্দাংশ, যেটাকে আমরা প্রত্যয় বলছি, সেইটা যুক্ত হয়ে গঠন করেছে দোলনা এই শব্দটা। যেই দোলনা আসলে কোনো ক্রিয়াপদ না, এটা একটা কৃদন্ত শব্দ। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? কৃদন্ত শব্দ বলে। বুঝতে পেরেছি সবাই? বুঝতে পারলেই ক্লিয়ার লিখে ফেলবো, যে কোনো প্রশ্ন যে কোনো টপিক বুঝতে পারলেই কমেন্টে ক্লিয়ার লিখে ফেলবো, তাহলে বুঝতে পারবো আমি যে তোমরা বুঝেছো। ময়মনসিংহ বোর্ডে 2025 সালে আসা একটা প্রশ্ন, নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? এইবার দেখি এটা বলো তো, নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? ময়মনসিংহ বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন। পানসে, দাপট, কাটতি নাকি চতুর্থ? কৃদন্ত মানে কি? তার মানে একটা ক্রিয়া মূল থেকে শব্দটা গঠিত হবে। পানসে, এটা আসলে কোন ক্রিয়া থেকে গঠিত হয়েছে? পান, না, এটা আসলে কোনো ক্রিয়া থেকে গঠিত হয় নাই। দাপট, দাপ, দাপও তো কোনো ক্রিয়া হয় না। তারপর যদি দেখি চতুর্থ, এটা আসলে কোনো ক্রিয়া থেকে গঠিত হয় নাই। কাটতি, এইটা কি একটা ক্রিয়ার সাথে এটার কোনো মিল পাওয়া যায়? কাট, তুই কাট, এখান থেকে কি এটা এসেছে? কি মনে হয় তোমাদের, বলো তো? কাটতি কোত্থেকে আসছে এটা? কাটতি, তাহলে এই যে কাট, কাটটা কি? কাটটা তাহলে একটা ক্রিয়া, মূল, ধাতু। কাটা, কাটা আছে না, কাটা, কাটা, ধান কাটা, ঠিক আছে, ধান কাটা, কল্লা কাটা, এই যে কাটা, কাটার ধাতু বা ক্রিয়ামূল হচ্ছে কাট, তুই কাট, তুই ধান কাট, তুই ধান কাট। তাহলে এই কাঠটা হচ্ছে আমার ধাতু বা ক্রিয়ামূল। তাহলে কাটতিটা হচ্ছে কৃদন্ত শব্দের উদাহরণ। আমরা কি বুঝতে পারছি আস্তে আস্তে? আমাদের কাছে কি প্রত্যয়টা একটু সহজ মনে হচ্ছে? সহজ না মনে হলে আমাকে একটু বইলো, আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি কারোর বেসিকের ঘাটতির কারণে কোনো জায়গাটা বুঝতে না পারো, আমাকে একটু সাথে সাথে তোমরা জানিও, তাহলে আমি সেই জায়গাটা আরেকবার হয়তোবা বোঝানোর চেষ্টা করব। বুঝতে পেরেছি? ওকে, তারপর দেখি 7 নম্বর প্রশ্ন। নিচের কোন শব্দটিতে আগত অর্থে, মানে কোনো কিছু একটা এসেছে, কোনো দিক থেকে এসেছে বা কোনো কিছু নিয়ে এসেছে, যে কোনো একটা ক্যারিয়ার বিয়ারার এরকম অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে? কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছে, বরিশাল বোর্ডে 2023 সালে এসেছে। অপশন এ ঢাকাই, অপশন বি দক্ষিণা, অপশন সি কানাই, আর অপশন ডি হচ্ছে ডাক্তারি। মানে কোনো দিক থেকে এসেছে বা কোনো কিছু একটা নিয়ে এসেছে যদি বোঝে, আগত মানে হচ্ছে আশা। আগত মানে কি? আগত মানে হচ্ছে আশা। নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে? ঢাকাই, দক্ষিণা, কানাই নাকি ডাক্তারি? এটার উত্তর বলো এবার। আর যারা লাইভটা শেয়ার দাও নাই, এক্ষুনি শেয়ার দিয়ে দাও, না হলে কিন্তু এই ক্লাসের স্লাইডটা পাবা না। ক্লাসের স্লাইডটা যদি পেতে চাও, এই লাইভটা শেয়ার করে ফেলো, তাহলে আমি ক্লাস শেষ হলে তোমাকে ইনবক্সে এই ক্লাসের স্লাইডটা, পিডিএফটা পাঠিয়ে দিব। নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে? ঢাকাই, দক্ষিণা, কানাই নাকি ডাক্তারি? ঢাকাই, দক্ষিণা, কানাই নাকি ডাক্তারি? নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে? 7 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7। আচ্ছা, জেবিন বলছে 7-এর বি, সঞ্জিতা বলছে বি, আসমা বলেছে শেয়ার ডান, ভেরি গুড। আমাদের রেগুলার স্টুডেন্ট নিহারিকা মেহজাবিন বলেছে শেয়ার ডান, ফ্যান্টাস্টিক। 7-এর বি বলছে অনেক, দক্ষিণা, এক্স্যাক্টলি। দক্ষিণা বাতাস বলতে বোঝায় দক্ষিণ দিক থেকে আগত বা দক্ষিণ দিক থেকে আসা বাতাস। তাহলে এটার উত্তর হবে হচ্ছে বি, দক্ষিণা। ভেরি গুড, তোমরা তো ভালোই পারো। অনেকে বলছিল যে আমরা নাকি ভয় পাই, আমি তো দেখছি আমাদের স্টুডেন্টরা প্রত্যয়কে একটুও ভয় পায় না। প্রত্যয়কে জয় করার প্রত্যয়টা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টদের মধ্যে আছে। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? দিনাজপুর বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। বর্ধমান, বুদ্ধিমান, জ্ঞানবান নাকি দয়াবান? তার মানে আমাকে যখনই বলে যে এইখানে কোনটা কৃত প্রত্যয় সাধিত শব্দ, আমাকে দেখতে হবে যে এর মধ্যে কোন শব্দটা ক্রিয়া থেকে গঠিত হয়েছে বা ক্রিয়ামূল থেকে, ধাতু থেকে গঠিত হয়েছে, কোন শব্দটা? বর্ধমান, বুদ্ধিমান, জ্ঞানবান নাকি দয়াবান? দয়াবান, এটা আসলে কোনো ক্রিয়া থেকে গঠিত হয়নি। জ্ঞানবান, তুমি জ্ঞান অর্জন করো এইরকম আমরা বলতে পারি, কিন্তু জ্ঞানকে তো আমরা কোনো ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারি না, তাহলে এটাও বাদ। বুদ্ধিমান, একই কথা, তুমি বুদ্ধি অর্জন করো, তোমার বুদ্ধি কম, অনেকভাবে আমরা বলতে পারি, কিন্তু বুদ্ধি, এটা তো আসলে কোনো ক্রিয়া না, এটা তো কোনো ভার্ব না, এটা তো কোনো কাজ করা বোঝাচ্ছে না। তাহলে একটাই বাকি আছে, বর্ধমান।
তো এইটাকে বলা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। যদি কখনো তুমি সঠিক উত্তর না জানো তাহলে যেটা করবা, ভুল উত্তরগুলো কেটে বাদ দিতে থাকবা, তাহলে দেখবা সবগুলো ভুল উত্তর কেটে বাদ দিলে সঠিক উত্তরে এমনি তুমি পৌঁছে যাবা। এই হিসেবে তোমরা বের করতে পারো এটা হচ্ছে বর্ধমান। এটা কি? এটা হচ্ছে বর্ধমান। সালমাকে ধন্যবাদ শেয়ার করে ফেলার জন্য, ভেরি গুড। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে বর্ধমান। এখন বলতে পারো যে ভাইয়া বর্ধমানের ধাতু মূলটা আসলে কি, বা ক্রিয়ামূল বা ধাতুটা কি? বর্ধমান কি মানে হচ্ছে বৃদ্ধি হও, বর্ধ, বুঝেছো? সংস্কৃত ভাষা থেকে আসা বর্ধ বা বৃদ্ধি হও, বর্ধটাও একটা ক্রিয়ামূল বা ধাতু। তাহলে আমার এখানে কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটা? বর্ধমান। আটের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিহারিকা সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। তারপরে নাহিদ সুলতানা দুষ্টামি করছে, পড়া না বলে বলছে বিগ আস। বুঝতে পেরেছি। ক্লিয়ার হলে এবার একটু আমরা ক্লিয়ার লিখে ফেলি, যাদের যাদের কাছে ক্লিয়ার তারা কিন্তু কমেন্টে প্রত্যেকটা প্রশ্ন বুঝার পরে যদি ক্লিয়ার হয় তোমরা কমেন্টে ক্লিয়ার লিখে ফেলবা। আর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে লিখে জিজ্ঞেস করবা, তাহলে আমি সাথে সাথে উত্তরগুলো দিয়ে দেবো। 9 নম্বর প্রশ্ন, নিন্দা অর্থে বা সমালোচনা অর্থে খারাপ অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে? দিনাজপুর বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। চোরা, ডিঙা, বেতো নাকি জ্যাঠামি? জ্যাঠামি মানে কি জানো? জ্যাঠামি মানে হচ্ছে পাকনামি করা। তার মানে তোমরা বয়সের তুলনায় যখন পাকনা পাকনা কথা বলো এটাকে বলা হচ্ছে জ্যাঠামি বা পাকনামি। গ্রামাঞ্চলে চাচার মানে বাবার বড় ভাইকে বলা হয় জ্যাঠা, বাবার ছোট ভাইকে বলা হয় চাচা। যদিও এখন প্রমিত বাংলায় আমরা অনেক সময় দেখি যে আসলে জ্যাঠা এই শব্দটা তেমন একটা মানুষ ব্যবহার করে না, চাচাই বলে সবাইকে। মানে বাবার বড় ভাইকেও চাচা বলে, বা তার ছোট ভাইকেও চাচা বলে, ঠিক আছে? তো এইখানে জ্যাঠামি শব্দটার অর্থ হচ্ছে পাকনামি করা। এখন তোমরা আমাকে বলো যে নিন্দা অর্থে কোনটি ব্যবহার করা হয়েছে এখানে। এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ডে 2024 সালে। ফারজানা মিম বলছে আটের এ। আমরা 9 নম্বরে আছি, 9-এর উত্তর দাও। বর্ষাও আটের উত্তরই দিচ্ছে এখনো। পূজা হালদার আমাদের সাথে জয়েন করেছে, ওকে। হাসিনা খাতুন বলছে ভাইয়া আমার কমেন্ট পড়েন না। কই, মাত্রই তো পড়লাম। আচ্ছা, প্রীতি রোজ বলছে ভাইয়া ক্লাসের স্লাইড গুলো পাচ্ছি না। একই সমস্যা তোমারও, তোমার ইনবক্স লক করা, এই জন্য তোমাকে ইনবক্সে মেসেজ পাঠানো যায় না। তুমি আমাকে নক দিও, আমি তোমাকে স্লাইড গুলো দিয়ে দিব। অলরাইট, সো 9-এর উত্তর হচ্ছে 9-এর ডি, জ্যাঠামি। জ্যাঠামি মানে হচ্ছে পাকনামি করা, বুঝেছো? পাকনামি করা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যাই 10 নম্বর প্রশ্নে। ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এসেছে এই প্রশ্নটা। প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি? অপশন এ চল যোগ ইষ্ণু চলিষ্ণু, অপশন বি প্রাণ যোগ রস্বই প্রাণী, অপশন সি ঢাক যোগ আই ঢাকাই, অপশন ডি সল যোগ ইল সলিল। এখানে কোনটা সঠিক? কোনটা সঠিক এবার এটার উত্তর বলো। ময়মনসিংহ বোর্ড 2024, প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি? চলিষ্ণু, প্রাণী, ঢাকাই নাকি সলিল, কোনটা? শব্দ হিসেবে কিন্তু এখানে সবগুলোই সঠিক আছে। মানে এখানে চলিষ্ণু একটা সঠিক শব্দ, প্রাণীও একটা সঠিক শব্দ, ঢাকাই একটা সঠিক শব্দ, সলিলও একটা সঠিক শব্দ। তোমাকে এখানে মূলত বলেছে প্রশ্নে যে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ অনুযায়ী কোনটা সঠিক, প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ অনুযায়ী কোনটা সঠিক। আচ্ছা, রোজ বলেছে ভাইয়া কমেন্ট গুলো পড়েন। পড়ছি তো কমেন্ট বাবা। রিটা বলেছে 9-এর ডি। 10-এর উত্তর দাও এখন। আকিবুল হক, ওর নাম না নিলে ওর জীবনটা বৃথা হয়ে যাচ্ছে, এই জন্য ওর নামটা আমি নিলাম। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে চল যোগ ইষ্ণু চলিষ্ণু। এইটা আমরা সবাই হয়তোবা মুখস্থ করে উত্তরটা দিতে পারবো, কিন্তু তোমাদেরকে আমি একটু হায়ার ডিফিকাল্টির একটা প্রশ্ন করি। বলো তো চলিষ্ণু মানে কি? যে বলতে পারবা চলিষ্ণু মানে কি তার জন্য বরাদ্দ রয়েছে আমার পক্ষ থেকে মিস্টার ম্যাঙ্গো চকলেট। বলো চলিষ্ণু শব্দের অর্থ কি, তারপর আমরা পরের প্রশ্নে যাব। এর আগে বলো চলিষ্ণু শব্দের অর্থ কি। আচ্ছা, সিয়াম খান সামিন বলছে ভাইয়া আমি আপনার ক্লাসে স্লাইড পাচ্ছি না। ক্লাসে স্লাইড পাওয়ার জন্য যেটা করতে হবে এই লাইভটা শেয়ার করতে হবে, শেয়ার করলে আমি তোমাকে তোমার ইনবক্সে তোমার মেসেজে পাঠিয়ে দিব ক্লাসের স্লাইডটা। এইবার এটা বলো, প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি? ময়মনসিংহ বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। চলিষ্ণু, প্রাণী, ঢাকাই নাকি সলিল? 10 নম্বর, 10-এর এ, 10-এর এ। আচ্ছা, তাহলে বুঝলাম চলিষ্ণু মানে কি জানো না। হাই হাই, কেউ বলতে পারলা না মিস্টার ম্যাঙ্গোটা, তাহলে আমার আমি বলে আমি খেয়ে নিবো। ওকে, আমি এবার একটু বলে দিই তাহলে। চলিষ্ণু মানে হচ্ছে অনেক চঞ্চল বা গতিশীল, চলতে চায় সারাক্ষণ, মানে সারাক্ষণ ছুটি করতে চায়, এইটাকে বলে যে চলিষ্ণু। গতিশীল বোঝায় সাধারণত। চালাক, আচ্ছা আনাজ বলছে চালাক না, চালাক না।
আসমা খাতুন ভুল বানানে লিখেছে চঞ্চল। তো আমাদের আজকের মিস্টার ম্যাঙ্গো চকলেটের একজন বিজয়ী হচ্ছে আসমা খাতুন। ভেরি গুড। পলি চৌধুরী বলছে ওর কমেন্ট পড়ে না, তোমাদের অভিযোগই বেশি, তোমাদের কমেন্টের চেয়ে তোমার কমেন্ট পড়া হয় না, এই অভিযোগই দেখি বেশি। বুঝতে পেরেছি। ওকে, চঞ্চল আসমা খাতুন বলেছে চঞ্চল। আসমা খাতুন আমাদের আজকের প্রথম মিস্টার ম্যাঙ্গোটা জিতে নিচ্ছে। এরপরে আরো মিস্টার ম্যাঙ্গো জিতে নেওয়ার সুযোগ হয়তো বা থাকবে। অলরাইট। সো আমরা প্রথম 10টা এমসিকিউ সলভ করে ফেলেছি। এখন আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব, আমাদের বোর্ড কোশ্চেন। কিন্তু তার আগে তোমরা আমাকে একটু বলো যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে। প্রকৃতি ও প্রত্যয় নিয়ে তোমাদের যে শুরু থেকে যে ভয়টা ছিল, সেই ভয়টা কি কমেছে কিনা, ভয়টা কি কেটেছে কিনা, সেটা একটু আমাকে বলো। প্রকৃতি ও প্রত্যয় নিয়ে তোমাদের ভয়, সেটা কেটেছে কিনা, আত্মবিশ্বাসটা বেড়েছে কিনা, সেটা আমাকে একটু বলো দেখি। এখন আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে যে আমাদের এই লাইভের কমেন্টে আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট প্রোমো কোড দেখিয়েছি, সেটা হচ্ছে ফারহান SSC 26। এটা দিলে আমাদের যে পেইড গ্রুপ রয়েছে, পেইড যে কোর্স রয়েছে, সেখানে তুমি 500 টাকা ডিসকাউন্ট পাবা। ডিসকাউন্টের সময় খুব সম্ভবত আর 2 দিন বাকি। সো ঝটপট জলদি জলদি কিন্তু এনরোল করতে হবে। আমি একটু তোমাদেরকে দেখাই, যারা যারা আমাদের পেইড কোর্স এখনো ভর্তি হও নাই তাদেরকে একটু দেখাই যে আমাদের পেইড কোর্সে কিভাবে ভর্তি হতে হয়। তারপর আমরা পরবর্তী 10টা এমসিকিউ, অর্থাৎ বোর্ডে আসা, প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো এরপরে আবার সলভ করব। ক্লাস কিন্তু শেষ হয় নাই, জাস্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিজ্ঞাপন বিরতির পরে, সাথেই থাকুন, কোথাও যাবেন না। তো তোমরা যারা আমাদের 10 মিনিট স্কুলের এইচএসসি, সরি SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ভর্তি হতে চাও, তাদের জন্য বলে রাখি গত বছর আমাদের পেইড ব্যাচ থেকে 5,179 জন এ প্লাস পেয়েছে। এই বছর আমাদের টার্গেট হচ্ছে তোমাদের ব্যাচ থেকে 10,000 জন পেইড স্টুডেন্টকে এ প্লাস পাওয়ানো। তো কি করতে হবে এই প্লাসটা পেতে হলে? খুব সহজ। প্রথমে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে আসবা, লিখবা হচ্ছে 10ms.com। আর আমার এই ক্লাসের কমেন্টে লিংক দেওয়া আছে, ডিসকাউন্ট প্রোমো কোডও দেওয়া আছে পিন কমেন্টে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এই ওয়েবসাইটটাতে আসার পরে তুমি এইখানে 5,179 যে কোনো জায়গায় এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ না, এখানে ক্লিক করো। ক্লিক করলে একটু নিচের দিকে যাও, নিচের দিকে গেলে তুমি দেখবা SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ, তুমি যদি সায়েন্সের হয়ে থাকো। SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স ব্যবসায় শিক্ষা বিভাগ, তুমি যদি কমার্সের হয়ে থাকো। SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স মানবিক বিভাগ, তুমি যদি আর্টস এর হয়ে থাকো। তো তুমি মনে করো কমার্সের স্টুডেন্ট, তো তুমি এটাতে ক্লিক করো। ক্লিক করার পরে তুমি এখানে সবগুলো ডিটেলস দেখতে পাবা। দেখো ডিসকাউন্টের সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ বাকি রয়েছে আর মাত্র 2 দিন 55 মিনিট। তো এখানে তুমি তো তোমার সব প্রিয় ভাই আপুদেরকে দেখবা যে কারা কারা তোমাদের ক্লাসগুলো নিচ্ছে। আমিও কিন্তু ক্লাস নিচ্ছি তোমাদের এই কমার্সের। বাংলা তো আসলে সবার জন্য জেনারেল। তো তুমি যেটা করবে এরপরে কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করবা। কোর্সটি কিনুন বাটনটাতে ক্লিক করার পরে তুমি দেখবা যে এইখানে প্রাইস এবং বাকি সব দেখাচ্ছে। এখানে একটা অপশন আছে প্রোমো কোড যোগ করুন। এখন তোমার প্রোমো কোডটা আমি দেখাই দেই। তুমি আমার নাম লিখবা ফারহান, FARHN ফারহান। এরপর তোমার ব্যাচটা লিখবা SSC 26। লিখার পরে তুমি সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করলে দেখো তোমার কিন্তু 500 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। তারপর যদি শুরু করুন বাটনে ক্লিক করো, এরপরে তুমি বিকাশ, নগদ অথবা অন্য কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে খুব সহজে ভর্তি হয়ে আমাদের সাথে তোমার পেইড ব্যাচের যে জার্নিটা সেটা শুরু করে দিতে পারো। আমাদের এই কোর্সটা শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা দুই ধরনের স্টুডেন্টের জন্য। এক নম্বর তারা যারা অলরেডি পুরো বইটা কমপ্লিট করে ফেলেছে, সিলেবাস যাতে নখদর্পণে, পুরো বইটা যাতে হাতের তালুর মতো চেনা, এবং যাদের শুধুমাত্র রিভিশন মডেল টেস্ট দরকার, তাদের জন্য এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যাচ, পেইড ব্যাচ। কারণ এখানে আমরা একদম SSC পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে সেগুলোই তোমাদেরকে দেখাবো, সেগুলোই সলভ করবো, রিভাইজ করে দিব। আর টাইপ 2, 2 নম্বর স্টুডেন্ট হচ্ছে তারা যারা হচ্ছে এখনো পড়ালেখাটা শুরু করে নাই। তাদের জন্য আমাদের এই কোর্সটা, কারণ হচ্ছে আমরা এখানে একদম টপিক ধরে ধরে শুরু থেকে আবার শুরু করব, যাতে করে তোমার যেই যেই জায়গায় ঘাটতি রয়েছে সেগুলোতে তোমরা খুব সহজে বাড়তিতে পরিণত করতে পারো। তাহলে দেরি না করে, আর যেহেতু মাত্র 2 দিন বাকি আছে, এখনই আমাদের কোর্সটাতে জয়েন করে ফেলো। কোর্সের লিংক তোমরা আমার এই লাইভটার কমেন্ট সেকশনে পিন অবস্থায় পেয়ে যাবে। এইবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন সমাধানগুলোতে। আমাদের কিন্তু আরো প্রশ্ন বাকি আছে। আমাদের প্রত্যয় নিয়ে যে বোর্ড প্রশ্নগুলো আসে আরো বাকি আছে। চলো দেখি। 11 নাম্বার, মাদ্রাসা বোর্ডে 2024 সালে এসেছে প্রশ্নটা, নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? গ্রামীণ, পড়া, চারিত্রিক নাকি গাড়োয়ান? নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? অর্থাৎ
ক্রিয়া থেকে গঠিত হয়েছে কোনটা, ক্রিয়া মূল বা ধাতু থেকে গঠিত হয়েছে কোনটা, এটাই হচ্ছে প্রশ্ন। শাহিন আক্তার চৌধুরী বলছে শেয়ার ডান, ভেরি গুড। যারা যারা এই ক্লাসের স্লাইডটা চাও তারা এই লাইভটা শেয়ার দাও। লাইভটা শেষ হওয়ার পরে আমি তোমাকে ইনবক্সে আজকে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দেবো। সো ক্লাসের স্লাইডটা শেয়ার করে ফেলো। অনেকেই কিন্তু শেয়ার করেছে, যেমন শাহিন আক্তার শেয়ার করেছে, তারপর হচ্ছে পলি শেয়ার করেছে। ভেরি গুড। ঈশাদ শেয়ার করেছে, জারিফ শেয়ার করেছে, যে বলেছে ওকে নাকি আমি বকা দিই। আজকে একবারও জারিফকে বকা দিইনি, দেখেছো? সাইয়েদ আহমেদ বলেছে স্যার আপনার ক্লাস মাশাল্লাহ, এরপরে অনেকগুলো রঙিন রঙিন লাভ ইমোটিকন দিয়েছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, লাইভটা শেয়ার দাও এক্ষুনি। জারিফ আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে, বকা না খাওয়ায়, বলছে ওনাকে 3 নম্বর ধরনের স্টুডেন্ট, দেখেছো কি মাতবর। 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। 11 নম্বর, 11-র উত্তর কি হবে? নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? এটা হচ্ছে পড়া। কারণ পড়া আসছে কোত্থেকে? পড়, তুই পড়। মা বাবা বলে না সারাদিন তুই পড় তুই পড় তুই পড়? তাহলে পড়া এটা একটা ক্রিয়া, এটা ধাতু বা এটার ক্রিয়ামূল কি? পড়, তুই পড়। তাহলে পরের সাথে আ যুক্ত হয়ে একটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ গঠন করেছে, সেটা হচ্ছে পড়া। 11 নম্বর পারবো? ভেরি গুড। দুই মিষ্টি হুজুর, এটা আবার কেমন ধরনের ফেক আইডি? বাবারে বাবা, ও বলেছে ভর্তি হয়ে গেছি। আরো যারা যারা ভর্তি হয়ে গেছো তারাও একটু কমেন্টে লিখে জানাও। আমরা কিন্তু পেইড ব্যাচে এই ক্লাসগুলো আরো ইনিশিয়াল লেভেল থেকে ধরে ধরে পড়াবো, যাতে কোনোখানে কোনো গ্যাপ না থাকে। 12 নম্বর প্রশ্ন বেশ কয়েকবার বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছে, ঢাকা বোর্ডে 2023 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ডে 2022 সালে এসেছে। বৃহৎ অর্থে মানে বড় অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বাঘা, ঢাকাই, ডিঙা নাকি জমিদারি? বড় অর্থে কোনটা বোঝায়? যেমন নাটক, এর ছোট অর্থে বোঝা হচ্ছে নাটিকা। তার মানে নাটিকা হচ্ছে ছোট নাটক। পুস্তক মানে হচ্ছে বই, পুস্তিকা মানে হচ্ছে ছোট বই। এখন তোমরা আমাকে বলো, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে বৃহৎ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটা? বাঘা, ঢাকাই, ডিঙা নাকি জমিদারি? প্রশ্ন নম্বর 12। আচ্ছা, তোমরা আমার ক্লাসে দুষ্টুমি না করে একটু প্রশ্নগুলোর উত্তর দাও, না হলে প্রশ্নের উত্তর কিন্তু শিখবা না, ভুল করবা। মীর নাবিল হোসেন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মরিয়ম বলছে ক্লাসের স্লাইড শেয়ার করেছে কিন্তু স্লাইড পাইনি। আচ্ছা, আমাকে একটু নক দিও, আমি দিয়ে দিব তোমাকে। 12 সি বলছে নিহারিকা। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিঙা। ডিঙি বলতে ছোট নৌকা বোঝায়, আর ডিঙা বলতে বড় নৌকা বোঝায়। বুঝছো? যে সওদাগরের ডিঙা মানে অনেক বড় নৌকা, একদম জাহাজের মতো বড়, এটাকে ডিঙা বলে। ডিঙা বলতে বড় নৌকা বোঝায়, বৃহৎ অর্থের জন্য। 12 পেরেছি। ওকে, জারিফও ভর্তি হয়েছে, তার মানে জারিফ আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছে, তার মানে আমাদের কিন্তু একটা নিজস্ব দুদক বানাতে হবে, দুষ্টমি দমন কমিশন। জারিফের মতো যারা রয়েছে দুষ্টু, তাদের জন্য আমরা আমাদের পেইড ব্যাচে বানাবো দুষ্টুমি দমন কমিশন দুদক, ঠিক আছে? ওকে, 13 নম্বর প্রশ্ন দেখি। নিচের কোন প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটা সঠিক হয়েছে? সিলেট বোর্ডে 2023 সালে এসেছে। চলিষ্ণু, পঠিত, ভাজি নাকি মিশরীয়? কোনটা? কোনটা সঠিক হয়েছে বলো তো, কোনটা সঠিক? 13 নম্বর প্রশ্ন সিলেট বোর্ডে 2023 সালে আসা, যে নিচের কোন প্রকৃতি প্রত্যয়টি নিচের কোন প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটা সঠিক? চলিষ্ণু, পঠিত, ভাজি নাকি মিশরীয়? কোনটা? আচ্ছা, কারেক্ট অ্যান্সারটা দেখে নেই। 13 নম্বর, রায়ান বলছে 13-এ, সাইএম প্রধান বলছে 13-ডি, রোজিনা বলছে সি। তার মানে এ বি সি ডি সবগুলোই তোমরা কিন্তু উত্তরটা বলছো। জি, সিয়াম খান সামিন, ক্লাসের পরেই তোমাকে পাঠাচ্ছি ক্লাসের স্লাইডটা, যেহেতু তুমি লাইভটা শেয়ার করেছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, মিশর যোগ ইও মিশরীয়। মিশর যোগ ইও মিশরীয় হচ্ছে কারেক্ট অ্যান্সার। 13 নম্বর, এইটাই হচ্ছে প্রমাণ যে তোমরা এখনো বইটা ভালো মতো পড়ো নাই। বইতে কিন্তু এটা স্পষ্টতই লেখা আছে, বইটা ঠিক মতো না পড়লে পারবা না কিন্তু, বুঝতে পেরেছো? 14 নম্বর প্রশ্ন, সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত কোনটি? সদৃশ মানে একই রকম বোঝায়, সিমিলার। আমরা যখন বাংলা সৃজনশীল প্রশ্ন লিখি গ নম্বরে বা প্রয়োগমূলক প্রশ্নে, কিন্তু আমাদেরকে বলা থাকে যে উদ্দীপকের অমুকের সাথে গল্পের তমুকের চরিত্রের কি সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য বা সদৃশ বলতে সিমিলারিটি বোঝায়, একই রকম বোঝায়। তাহলে নিচের কোন শব্দটা বাঘা, ঢাকাই, টেকো নাকি চোরা, কোনটা দিয়ে বোঝায় যে আসলে সিমিলার, একই রকম?
সালমা হাসান বলেছে এ হবে, কত রে হবে এটা না বলে কিভাবে বুঝবো বাবা? ফারজানা মিম বলছে 13 ডি হবে। আমরা কিন্তু 14 নম্বরে চলে এসেছি এখন অলরেডি। 14-র উত্তর বলো দেখে। সায়েম প্রধান বলছে 14 এ। ওকে, ভেরি গুড। তারপরে তাসনিম তাহার 13 ডি বলেছে। 14 নম্বর উত্তর কি হবে? 14 নম্বরের উত্তর হচ্ছে বাঘা, মানে বাঘের মতো যেটা, বাঘের ছালের মতো যেটা, বাঘের চামড়ার মতো যেটা, সেটা হচ্ছে বাঘা। বুঝছো? টাইগার শ্রফ, পণ্ডিতের দল, বুঝতে পেরেছো? বাঘা বলতে বোঝাচ্ছে কি, বাঘের মতো যেটা, বাঘ সদৃশ। 14-র উত্তর হচ্ছে বাঘা। যশোর, 2023 সালে আসার প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, যেটা 2023 সালে কুমিল্লা বোর্ডে এসেছে। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে তৈরি হওয়া নতুন শব্দকে কি বলে? শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়, আহ যুক্ত হয়ে তৈরি হওয়া নতুন শব্দকে কি বলে? উপসর্গ, অনুসর্গ, যোজক নাকি প্রত্যয়? এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে প্রত্যয়। প্রত্যয় তো যুক্ত হচ্ছে অর্থহীন শব্দ হিসেবে। ওকে। 16 নম্বর প্রশ্ন দেখি। দিনাজপুর বোর্ডে 2023 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 2022 সালে এসেছে। টাক যোগ ও টেকো, এখানে ও প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দা, যুক্ত, ভাব নাকি জাত? নিন্দা মানে হচ্ছে কোনো কিছু সমালোচনা। আচ্ছা, কেউ টেকো দেখে আসলে তাকে আমরা সমালোচনা করছি, ব্যাপারটা এরকম না। যুক্ত মানে হচ্ছে টাক যুক্ত। হ্যাঁ, এটা হতে পারে, পেন্ডিং এ রাখি। ভাব মানে কি? কেউ টেকো হলে কি সে এটা নিয়ে অনেক ভাব নেয়, যে ইয়াস আমার মাথায় চুল নাই, আমছোটা ডন, এরকম ভাব নেয়? তাহলে এটাও মনে হবে না। জাত মানে কি? উৎপন্ন। টাক থেকে তো আসলে কোনো কিছু উৎপন্ন হয় না। টাকের কি তেল হয়, মানে টাক মাথা থেকে কি তেল উৎপাদন হয়? সেটা তো হয় না। তাহলে একটাই বাকি আছে, সেটা হচ্ছে যুক্ত। টাক যোগ ও টেকো, এটা বলতে বোঝা যাচ্ছে হচ্ছে টাক যুক্ত। কি হচ্ছে? টাক যুক্ত। 16 নম্বরের উত্তর কি? 16-র উত্তর, 16-র উত্তর হচ্ছে 16-বি, যুক্ত। টাক যোগ ও সমান সমান টেকো, এখানে ও প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে ও প্রত্যয় যুক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। 17 নম্বর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডে 2022 সালে এসেছে, রাজশাহী বোর্ডে 2022 সালে এসেছে, সিলেট বোর্ডে 2015 সালে এসেছে। দোলনা শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে? দেখেছো, আমি কিন্তু তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে দোলনা, এটা দোলা এই ক্রিয়া থেকে এসেছে এবং এটার ক্রিয়ামূল হচ্ছে দুল। দুল বলেছিলাম। আচ্ছা। হায় হায়, তোমাদের তো হিন্ট দিতে গিয়ে উত্তরই বলে ফেলেছি, সর্বনাশ। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই দুল, দোল, দুলি, দোল, এগুলার আগে এইরকম যে একটা চিহ্ন দেওয়া আছে রুট সাইনের মতো, এটা আসলে কি? এই চিহ্নটাকে আসলে রুট চিহ্ন বলে না, এটাকে আসলে ধাতু চিহ্ন বলে। এটার একটা ভালো নাম আছে বাংলা ব্যাকরণে, এটাকে বলছে করণী চিহ্ন। করণী, করণী, করণী। কাজে লাগবে না তোমাদের, কারণ তোমাদের বইতে যেহেতু লেখা নেই, এখান থেকে প্রশ্ন আসবে না। জাস্ট জানার জন্য জেনে রাখলাম আর কি। এটাকে বলা হচ্ছে করণী। করণী চিহ্নটা বিশেষত যে এখানে ধাতু বসে, ধাতুর আগে সবসময় করণী চিহ্ন দিতেই হয়। মানে যখনই তুমি কোন একটা ক্রিয়ামূল লিখবা, এটা যে ক্রিয়ামূল এটা বোঝানোর জন্য এর আগে একটা করণী চিহ্ন তোমাকে দিতে হবে, এটা আগে একটা ধাতুর চিহ্ন তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছো? না হলে এটা শুদ্ধ হবে না। এখন 17 নম্বরের উত্তর বলো। রাইসা খান আমাদের সাথে ক্লাসটা দেখছে, কিন্তু একদমই কমেন্ট টমেন্ট করে পার্টিসিপেট করছে না রাইসা। ফারজানা আক্তার 17-ডি বলেছে। ওকে, ঠিক আছে। রাকিব কাজী, দুষ্টুমি না করে মনোযোগ দাও ক্লাসে। সাইফ হাসানও জয়েন করেছে আমাদের সাথে। কারেক্ট আনসার কি হবে? দুল যোগ অনা, দোলনা। দুল যোগ অনা, দোলনা, বইতে আছে, সরাসরি পড়ে মনে রাখতে হবে। 17 নম্বর। 18 নম্বর প্রশ্নের দিকে যাই। কৃৎপ্রত্যয়ের উদাহরণ কোনটি? মাদ্রাসা বোর্ডে 2022 সালে এসেছে। দানব, বাড়িওয়ালা, খেলনা নাকি সাহিত্যিক? কৃৎপ্রত্যয় মানে কি? তার মানে হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুর সাথে যুক্ত হয়ে কৃদন্ত শব্দ বা নতুন একটা শব্দ তৈরি করেছে। তাহলে এখানে যদি আমরা দেখি দানব, এটা কি কোনো ক্রিয়া থেকে আসছে? আমার মনে হয় না। বাড়িওয়ালা, এটাও কোনো ক্রিয়া থেকে আসে নাই। খেলনা, খেলনা আসছে কোত্থেকে? খেলনা আসছে খেলা থেকে। তাহলে খেলাকে যদি আমরা একটু ক্রিয়ামূলে বের করতে চাই খেলা থেকে, বলো তো, খেলা এটার ক্রিয়ামূল কি হবে? খেলার ক্রিয়ামূল কি হবে বলো তো? খেলার ক্রিয়ামূল। আচ্ছা, মোসাম্মদ নুরজাহান বলছে এটা আমার আজ প্রাইভেটে আসছিল, মানে তোমার মডেল টেস্ট আসছিল।
আসবে, এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন কিন্তু রিপিট হয়। এবং আমরা যদি বোর্ড বইটা ভালো মতো পড়ি এবং এসএসসির বিগত বছর প্রশ্নগুলো সলভ করি, তাহলে ইনশাল্লাহ বাংলায় এমসিকিউতে 30-এ 30 পাবো। বুঝতে পেরেছি? তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে খেলনা। খেল যোগ না, খেল, তুই খেল। তাহলে খেলটা হচ্ছে আমার ক্রিয়ামূল বা ধাতু, ক্রিয়ামূলেরই আরেকটা নাম হচ্ছে ধাতু, ধাতুরই আরেকটা নাম হচ্ছে ক্রিয়ামূল। তাহলে তুই খেল। বুঝতে পেরেছি? তুই খেল। ওকে। তারপর দেখি 19 নম্বর প্রশ্ন। চলিষ্ণু শব্দটির প্রকৃত প্রত্যয় কি? যশোর বোর্ডে 2019 সালে এসেছে। চলিষ্ণু শব্দটার প্রকৃত প্রত্যয় কি? চল যোগ স্নু, চল যোগ ইষ্ণু, চল যোগ ইষ্ণু, চল যোগ উষ্ণু, কোনটা হবে? ABCD। তোমরা এটা বলো, 19-এর ABCD কি হবে এটা একটু বলো। 19-এর ABCD কোনটা হবে তোমরা এবার এটা বলো। সিরাত ফাতেমা বলেছে 19-এর C হবে। ওকে। সুমা ইসলাম বলছে 18-এর C হবে। আমাদের সাথে রুহুল আমিন জয়েন করেছে ক্লাসে। শাহিদুল ইসলাম বলছে 18-এর C হবে। ওকে। আসমা খাতুন বলছে 19-এর C হবে। সাইদ আহমেদ বলছে 18-এর D হবে। কারেক্ট আনসার হচ্ছে 19-এর C। চল যোগ ইষ্ণু। এখানে চলের পর কিন্তু একটা হসন্ত আছে, দেখবা। যখন তোমরা একটা ক্রিয়া থেকে ধাতু মূল, সরি, ধাতু বা ক্রিয়ামূল বের করবা, তখন সবসময় এখানে একটা হসন্ত থাকবে। যেমন খায়ের পরে, ঠিক আছে, পর, চল, কর, ধর, মর, নর, দুল। দেখেছো, সবগুলোর পরে একটা হসন্ত থাকবে। হসন্ত মানে হচ্ছে খুব শার্প একটা ব্রেক করতে হবে, থামতে হবে। এটাই হচ্ছে হসন্তের কাজ। 19 নম্বর পেরেছি। এইবার চলো 20 নম্বর প্রশ্ন দেখি। টাক যোগ ও টেকো, এখানে ও প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা উত্তর তো অলরেডি আমরা একবার দিয়েছি, এটা হচ্ছে যুক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। সো আমাদের কিন্তু বোর্ড কোশ্চেন অলরেডি সলভ করা শেষ। এসএসসি পরীক্ষায় প্রত্যয় দিয়ে শব্দ গঠন এই পরিচ্ছেদ থেকে যেই বোর্ড প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে, বিভিন্ন বোর্ডে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, দিনাজপুর, বরিশাল, মাদ্রাসা বোর্ড, সবগুলো প্রশ্ন কিন্তু আমরা দেখে ফেলেছি যে এখান থেকে কোনটা 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 প্রশ্ন এসেছে। এখন তোমরা আমাকে বলো যে এইখান থেকে যদি এমসিকিউ আসে তোমরা পারবা কিনা। আর যদি তোমাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে যে ভাইয়া প্রত্যয়ের এই জিনিসটা বুঝি নাই, বা প্রত্যয় ওই জিনিসটা বুঝি নাই, কোনটাকে কৃদন্ত পদ বলে, কোনটাকে ক্রিয়া বলে, কোনটাকে তদ্ধিতান্ত শব্দ বলে, কোনটাকে তদ্ধিত প্রত্যয় বলে, এগুলো যদি আমি না বুঝে থাকি তাহলে সেটা আমি একটু ছোট করে বুঝিয়ে দিতে পারি। ক্লাসের স্লাইডে যদিও পুরোটুকুই আছে। লাইভটা শেয়ার দিতে হবে। এই লাইভটা যারা শেয়ার দাও নাই তারা কিন্তু আজকে ক্লাসের স্লাইডটা পাবা না। ক্লাসের স্লাইড পেলেই দেখবা যে প্রকৃতি প্রত্যয় অনেক সহজ মনে হচ্ছে, আর স্লাইড না পেলে দেখবা যে কঠিন মনে হচ্ছে। কারণ আমাদের বাংলা যে বোর্ড বইটা, বোর্ড বই কিন্তু আসলেই কঠিন করে লেখা। আমি তোমাদের জন্য একটু সহজ করে লিখেছি, বাট বোর্ড বই আসলেই কঠিন করে লেখা। আর আরেকটা কাজ কিন্তু তোমাদের বাকি আছে, সেটা হচ্ছে আজকের মতো ক্লাস যদি তোমরা কন্টিনিউ করতে চাও, তোমরা যদি চাও এই গ্রুপে আমি ফ্রিতে এরকম ভ্যালু অ্যাডেড ক্লাস নিয়ে যাই, কন্টিনিউ করি, তাহলে তোমাদের কি করতে হবে? SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS, এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে, এই ধরনের ক্লাস তুমি আরো চাও কিনা, তোমার বন্ধুদেরকে তুমি আরো উৎসাহিত অনুপ্রাণিত করবা কিনা আমাদের ক্লাস করার ব্যাপারে, এইটা লিখে তুমি পোস্ট করবা। আমি যদি দেখি যে স্টুডেন্টদের মধ্যে আগ্রহ উদ্দীপনা আছে, তাহলে আই উইল বি ইন্সপায়ার্ড এবং তাহলে আমি এই ধরনের ক্লাস কন্টিনিউ করব। আদারওয়াইজ আমার যদি মনে হয় যে না, আসলে স্টুডেন্টদের এতটাও দরকার নাই, ওরা যে যার মতো করে পরীক্ষা দিবে, পড়ালেখা করবে, ফেল হলে ফেল, A+ মিস হলে A+মিস, তাহলে সেটাই চলুক। সো আমি রেগুলার এই ধরনের ক্লাস নিব কি নিব না, এটা আসলে তোমাদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, পার্টিসিপেশন, এঙ্গেজমেন্টের উপর নির্ভর করবে। এই ক্লাসের পরেই তোমরা SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS, এই যে গ্রুপটা রয়েছে যেখানে তোমরা লাইভ ক্লাসটা দেখছো, সেখানে তোমরা পোস্ট করে দিবা যে আজকের ক্লাসটা তোমাদের কাছে ওভারঅল কেমন লাগলো। ওকে। এখন তোমরা আমাকে বলো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোথাও, তোমাদের যদি স্পেসিফিক কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাও। আর আমাদের পেইড ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনেই লিংক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি প্রোমো কোড দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। ওকে। অনেক ধন্যবাদ জারিফকে লাইভটা শেয়ার করে ফেলার জন্য। জারিফ আজকে ক্লাসে স্লাইড পেয়ে যাবে যেহেতু ক্লাসটা শেয়ার করেছে।
আচ্ছা, আমরা 11:30-এ ক্লাস শেষ করতে চাই, তার আগে চলো আমরা আরেকবার তোমাদেরকে একটু স্লাইডটা দেখিয়ে আসি, যে স্লাইডে তোমাদের বেসিক পার্টটা রয়েছে। যদি আজকের মূল টার্গেট ছিল হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ডের, বাট চলো আমরা এবার একটু বেসিক দেখে আসি। আমরা দুইটা জায়গায় কনফিউজ থাকি, আচ্ছা ভাইয়া তদ্ধিতান্ত শব্দ কোনগুলা, আর হচ্ছে ভাইয়া এই কৃদন্ত শব্দ কোনগুলা, এই ব্যাপারে আমরা কনফিউজ থাকি। সো ফার্স্টে আমরা কৃদন্ত শব্দটা শিখি, তাহলে আমাদের কাছে তদ্ধিতান্ত শব্দটা শেখা অনেক সহজ মনে হবে। আমরা কি চাই বেসিকটা শিখতে চাইলে একটু চাই লিখি, আর যদি ঘুম চলে আসে, আর যদি মনে হয় যে না ভাই এত কিছু শিখে কি করব, ঠাড়া মুখস্থ করে ফেলবো পুরো বই, চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবো পুরো বই, পরীক্ষায় যা আসে আন্তাজে দাগায় দিব, এটা মনে হলে ইউ ক্যান লিভ ফ্রম দ্য ক্লাস। আর যদি তোমার মনে হয় যে না ভাই আমি বেসিকটাও শিখতে চাই, পরীক্ষা একটা প্রশ্ন আসলে আমি যদি শুধু, আমার যাতে শুধু মুখস্থ বিদ্যার উপরই না, আমার যাতে নিজের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভরসা করে আমি যাতে উত্তরটা করতে পারি, আমি সেরকম ভাবে পড়ালেখা করতে চাই, তাহলে তুমি লাইফটা আর 10টা মিনিট সময় দিয়ে আমাকে দেখো। ঠিক আছে, ওকে। এখন আমরা শিখবো যে আসলে কৃদন্ত শব্দ কোনগুলোকে বলে। আমরা কি শিখবো? আমরা শিখবো যে কৃদন্ত শব্দ কোনগুলোকে বলে। আমরা কি ধাতু চিনি, ক্রিয়ামূল চিনি? আচ্ছা বাকি সব বাদ দাও, আমরা কি ক্রিয়াপদ চিনি? বলো তো, ক্রিয়াপদ চিনি? ক্রিয়াপদ চিনি কিনা একটু হাত তোলো, যারা যারা ক্রিয়াপদ চিনি তারা একটু হাত তোলো। ক্রিয়াপদ মানে হচ্ছে ভার্ব, মানে কোনো একটা কাজ করাই ক্রিয়াপদ। যেমন খাওয়া, যাওয়া, আসা, মারা, মরা, ধাওয়া, গাওয়া, নাচা, নাড়ানো, দৌড়ানো, হাঁটা, ঘুমানো, ইভেন খেলা, দোলা, ভোলা, সবগুলোই কিন্তু ক্রিয়া। বুঝতে পেরেছি? ক্রিয়া, ক্রিয়া তো চিনে ফেললাম খুব সহজে, ক্রিয়া তো চিনে ফেললাম। এখন আমরা তাহলে চলো কৃদন্ত শব্দ চেনার চেষ্টা করি। একটা শব্দ যখন ক্রিয়ামূল থেকে গঠিত হবে, কি হবে? একটা শব্দ যখন ক্রিয়ামূলের মাধ্যমে গঠিত হবে, মানে একটা শব্দকে ভাঙলে যদি আমরা একটা ক্রিয়ামূল পাই, তাহলে আমরা বলবো হচ্ছে যে সেটা একটা কৃদন্ত শব্দ। এখন বলতে পারো যে ভাইয়া একটা শব্দকে ভাঙলে কি সবসময় ক্রিয়া পাওয়া যাবে? না, তা তো পাওয়া যাবে না। একটা শব্দকে ভাঙলে যদি ক্রিয়া পাওয়া না যায়, তাহলে তো সেটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। এই যে এইটা, একটা শব্দকে ভাঙলে যদি আমরা ক্রিয়ামূল না পাই, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা তদ্ধিতান্ত শব্দ। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই একটা শব্দ দেখলেই কিভাবে বুঝবো এটা এটা ভাঙলে কি ক্রিয়ামূল পাবো নাকি পাবো না? তোমাকে বুঝতে হবে, একটা শব্দ দেখেই তোমাকে চিনতে হবে যে এই শব্দটা কি কোনো ক্রিয়া থেকে গঠিত হয়েছে কিনা। একটা শব্দ যদি ক্রিয়া থেকে গঠিত হয়, তার মানে সেই শব্দটাকে ভাঙলে ক্রিয়ামূল পাওয়া যাবে। যেমন দোলনা আসছে কোত্থেকে? দোলা থেকে। কর্তব্য আসছে কোত্থেকে? ক্রিযোগতব্য থেকে। কর্তব্য বলতে কৃতব্য, ক্রি মানে হচ্ছে করণীয় বোঝায়, মানে করা উচিত এরকম হচ্ছে ক্রি। আর তব্য একটা অর্থহীন শব্দ, এইভাবে হয়েছে কর্তব্য। তার মানে একটা শব্দ দেখলেই আমাদেরকে বুঝে ফেলতে হবে যে এই শব্দটার সাথে একটা ক্রিয়া সম্পর্ক আছে। এই শব্দটা কোত্থেকে গঠিত হয়েছে? এই শব্দটা ক্রিয়া থেকে গঠিত হয়েছে। একটা শব্দ যদি ক্রিয়া থেকে গঠিত হয়, তার মানে বাই ডিফল্ট ওই শব্দটাকে ভাঙলে আমরা একটা ক্রিয়ামূল বা বা ধাতু পাবো, ক্রিয়ামূল বা ধাতু পাবো। তাহলে আমরা যদি আমাদের কেস স্টাডি হচ্ছে দোলনা নিয়ে, দোলনাকে ভাঙি, তাহলে আমরা দেখবো মানে দোলনাকে যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারছি যে আচ্ছা দোলনা এই শব্দটা আসছে দোলা থেকে। তো এবার আমরা দেখি আচ্ছা দোলা এটার ক্রিয়ামূল কি, এটা ধাতু কি? ধাতু হচ্ছে দুল, তুল যোগ অনা দোলনা। বুঝতে পেরেছি? তার মানে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হচ্ছে। এখন আসি, কৃদন্ত পদ তো আমরা চিনে ফেললাম, যেই শব্দকে বা যে পদকে ভাঙলে সেটার মধ্যে একটা ক্রিয়ামূল বা ধাতু পাওয়া যায়, সেটাকে হচ্ছে কৃদন্ত শব্দ বলে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কৃত প্রত্যয় কাকে বলে? শুনো, সিম্পলি বুঝো। একটা শব্দ বা একটা ধাতুর পরে যে অর্থহীন শব্দাংশটা বসে, সেটাকে আমরা মোটা দাগে বলতে পারি প্রত্যয়। একই অর্থহীন শব্দাংশ কৃত প্রত্যয় হতে পারে, আবার সেটা তদ্ধিত প্রত্যয় হতে পারে। এতটুকু কি বুঝছি কিনা, ক্লিয়ার কিনা, একটু মাথায় ঢুকাও। আমরা এই যে দেখো, এইখানে ফার্স্টে বলা হয়েছিল একদম প্রথম ডেফিনেশনে, শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয় হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে প্রত্যয় বলে। শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে প্রত্যয় বলে। তো কথা হচ্ছে অর্থহীন এই যে শব্দাংশগুলা, এই সেম অর্থহীন শব্দাংশ, মনে করো আ,
এখানে যে আটা আছে, এই যে মনে করো এই অর্থহীন আটা কৃত প্রত্যয় হতে পারে, আবার সেম আটাই তদ্ধিত প্রত্যয় হতে পারে। তার মানে আটা স্পেসিফিক না যে এই তদ্ধিত প্রত্যয় হবে বা এই কৃত প্রত্যয় হবে, এটা স্পেসিফিক না। এতটুকু বুঝছি কিনা একটু ক্লিয়ার হলে ক্লিয়ার বলো। অর্থহীন যে শব্দাংশ যুক্ত হচ্ছে শব্দ বা ধাতুর সাথে, সেই অর্থহীন শব্দাংশটা ম্যাটার করে না। এই অর্থহীন শব্দটা যদি ধাতুর সাথে বা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে এটাকে বলবো হচ্ছে আমি কৃত প্রত্যয়। সেম অর্থহীন শব্দাংশটা যদি কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তার মানে এই অর্থহীন শব্দটাকে মোটা থেকে আমি বলছি প্রত্যয়। এখন এটা কি তদ্ধিত প্রত্যয় হবে নাকি কৃত প্রত্যয় হবে, এটা নির্ভর করে ওই অর্থহীন শব্দাংশটা কিসের সাথে যুক্ত হচ্ছে। ওই অর্থহীন শব্দাংশটা যদি একটা সাধারণ শব্দের সাথে যুক্ত হয়, সাধারণ শব্দ বলতে বোঝাচ্ছে যেটা ধাতু না, মানে যেটা ক্রিয়া না, এরকম একটা শব্দের সাথে যদি যুক্ত হয়, যেমন বাঘ, বাঘ তো কোনো ক্রিয়া থেকে আসেনি, তাহলে বাঘের সাথে যে আটা যুক্ত হচ্ছে এটা যেহেতু কোনো ধাতু বা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় নাই, এই কারণে এই আটাকে আমি বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অন দা আদার হ্যান্ড, যদি এই একই এই একই অর্থহীন শব্দটা যদি একটা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় বা যদি একটা ধাতুর সাথে যুক্ত হয়, ধাতু আর ক্রিয়ামূল একই কথা, ধাতুর সাথে বা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়, তাহলে সেই একই শব্দ অর্থহীন শব্দটাকে আমি তখন বলবো হচ্ছে কৃত প্রত্যয়। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে একটা অর্থহীন শব্দ বা শব্দাংশ আসলে কি কৃত প্রত্যয় হবে নাকি তদ্ধিত প্রত্যয় হবে, এটা আসলে তার উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে এর আগে যেই অর্থযুক্ত অর্থপূর্ণ শব্দটা রয়েছে সেটা যদি একটা ধাতু বা ক্রিয়ামূল হয়, তাহলে সেই প্রত্যয়টাকে আমরা বলবো হচ্ছে, সেই অর্থহীন অংশটাকে আমরা বলবো হচ্ছে কৃত প্রত্যয়। আর যদি সেটা ধাতু না হয়, সেটা যদি নর্মাল অর্ডিনারি ভার্ব ছাড়া অন্য কোনো একটা শব্দ হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এইবার যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি। অনেকক্ষণ ধরে জীবন যৌবন বিসর্জন দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝে থাকো, এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। এইটুকু বুঝে ফেললেই কিন্তু আসলে প্রত্যয় পানির মতো সহজ হয়ে যাবে। বাকিটা তোমাদের একটু পড়ে মনে রাখতে হবে, যেমন দোলনাকে ভাঙলে কি পাওয়া যায়, কর্তব্যকে ভাঙলে কি পাওয়া যায়। এইটা আসলে বোঝার কোনো বিষয় না, এটা পড়ে মনে রাখতে হবে। জারিফ বলেছে 100% ক্লিয়ার। দুষ্ট দমন কমিশনের ভয়ে জারিফ কিন্তু দুষ্টুমি বাদ দিয়েছে। বুঝছি। এইবার কি ক্লিয়ার হয়েছে আমাদের কাছে? আচ্ছা, তোমরা কিন্তু আমার ক্লাসে পড়ায় মনোযোগ না দিয়ে নিজেরা নিজেরা কথা বলছো আর দুষ্টুমি করছো, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পরীক্ষায় ধরা খাবা। বুঝতে পেরেছি। আমাদের কিন্তু বুঝতে হবে কোনগুলো কৃদন্ত আর কোনগুলো হচ্ছে তদ্ধিতান্ত, এটা বুঝতে হবে। বুঝছো? এই যে দেখো, শব্দের পরে অর্থাৎ যেগুলা ধাতুর সাথে যুক্ত হচ্ছে না, যেমন বাঘ, দিন, এগুলো তো কোনো ধাতু না, মানে এগুলো তো কোনো ক্রিয়া থেকে আসে নাই। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এইখানে তার মানে এই শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়েছে একটা অর্থহীন শব্দ, এটাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলছি। কেন এটাকে তদ্ধিত প্রত্যয় বলছি? কারণ এটা শব্দের পরে যুক্ত হয়েছে। এটা যদি এটা যদি বাঘ না হয়, এটা যদি মনে হতো, এটা মনে করো যদি হতো যা, যেটা কিনা একটা ধাতু বা ক্রিয়ামূল, তাহলে এটার সাথে যদি একটা যুক্ত হতো, তাহলে এই আটাকেই আমি বলতাম হচ্ছে কৃত প্রত্যয়। বুঝেছি? ক্লিয়ার। সুমা ইসলাম বলছে ক্লিয়ার। প্রীতি রোজ বলছে আরো বেশি ক্লিয়ার হতো। কি করলে আরো বেশি ক্লিয়ার হতো বাবা? দুষ্টুমি কম করলে। ঠিক আছে। তারপর একই রকম ভাবে কৃত প্রত্যয় কোনটা? ধাতুর পরে বা ক্রিয়ামূলের পরে, ধাতুর অপর নামই হচ্ছে ক্রিয়ামূল। ক্রিয়ামূলের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে। আর কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে। খুবই 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 সহজ ভাবে আমরা কিন্তু আজকের ক্লাসটা কমপ্লিট করে ফেললাম। আজকে আমরা শিখে ফেললাম প্রত্যয় দিয়ে শব্দ গঠন থেকে যেই বোর্ড কোশ্চেন গুলো বিভিন্ন বোর্ডে বিগত বছরগুলোতে এসেছে সেগুলো আমরা দেখে ফেললাম। এবং আমরা ব্যাস একটুখানি বেসিকও কিন্তু শিখে ফেললাম। আমরা শিখে ফেললাম কোনটা আসলে ধাতু বা ক্রিয়ামূল, এবং আমরা এটাও শিখলাম
যে এই ধাতু বা ক্রিয়ামূল কিভাবে নির্ণয় করতে হয়, আইডেন্টিফাই করতে হয়। তারপর আমরা শিখলাম কি, তারপর আমরা শিখলাম হচ্ছে একটা শব্দকে আমরা তদ্ধিত প্রত্যয় বলতে পারি, আবার কৃত প্রত্যয় বলতে পারি। এটা নির্ভর করে মূলত তার উপর না, এটা নির্ভর করে সে তো এমনিতেই অর্থহীন, তার তো নিজস্ব কোনো অর্থই নেই, বেলই নেই, ভাওই নেই। তো সে কিভাবে ডিসাইড করবে সে আসলে তদ্ধিত প্রত্যয় হবে নাকি কৃত প্রত্যয় হবে? এটা ডিসাইডেড হয় ওই না ওই অর্থহীন শব্দটা কার সাথে যুক্ত হচ্ছে। যদি একটা ধাতু বা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কৃত প্রত্যয়। প্রত্যয় সবসময় থাকবে। শব্দকে ভাঙলে যে দুটো অংশ পাওয়া যায়, প্রথম অংশটাকে বলে প্রকৃতি, পরের অংশটাকে বলা হচ্ছে প্রত্যয়। তো সবসময় এটা প্রত্যয় হবে, দ্যাটস অল রাইট। কিন্তু এটা যদি একটা ক্রিয়ামূল বা ধাতুর সাথে যুক্ত হয় তাহলে এটাকে আমি এই প্রত্যয়টাকে আমি বলবো হচ্ছে কৃত প্রত্যয়। আর এটা যদি একটা নাম শব্দের সাথে, নাম শব্দ বলতে বোঝায় যেটা আসলে ধাতু না, যেটা ক্রিয়া না, অক্রিয়া, এরকম শব্দের সাথে যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেই শব্দ কৃত প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে কৃদন্ত শব্দ। আর যে শব্দ তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি বলি, তদ্ধিতান্ত শব্দ। ক্লিয়ার হলে কমেন্ট এবার ক্লিয়ার লিখে ফেলো। অলরাইট। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা তোমরা আমাকে লিখে জানাবা SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS এই গ্রুপটাতে। আর যদি দেখি যে তোমাদের আগ্রহ উদ্দীপনা সারা রয়েছে তাহলে আমি এরকম ক্লাস আবারও নিব ভবিষ্যতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।